ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টারের কোষে দেখি 4। এর আগের ভিডিওতে আমি তোমাদের প্রথমের অঙ্কগুলো করিয়েছিলাম 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত। আজকে তোমাদের করাবো 9 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো তোমাদের আজকে করাবো। তাহলে দেখো 9-এর অঙ্কটা কি বলেছে এখানে। 9-এরটা বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাহলে একটি সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখি। দেখো এখানে যেটা বলেছে যে আয়তন বিশিষ্ট মানে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে ভাগ করা হচ্ছে, মানে দুটো ঘনকে পরিণত করা হচ্ছে। একটা বড় ঘনক রয়েছে, তার আয়তন কত রয়েছে 432 ঘন সেমি, সেখান থেকে দুটি সমান আয়তন বিশিষ্ট। তাহলে যদি সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক তৈরি করি তাহলে এর যে আয়তনটা রয়েছে 432, ওটা কী হবে, দুটো হাফ হয়ে যাবে, মানে একটা হয়ে যাবে 432/2। তো সেখান থেকে আমরা আয়তঘনের যে আয়তনের সূত্র থেকে তার বাহুর দৈর্ঘ্যটা আমরা বার করে নিতে পারবো। প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য বার করতে পারবো। তাহলে দেখো 9-এর অঙ্কটা এখানে তুলে নিচ্ছি। দেখো এখানে তাহলে আমি প্রথমেই লিখে নিচ্ছি যে সমকোণী চৌপলের আয়তন কত, 432 ঘন সেমি। তাহলে সমকোণী চৌপলের আয়তন সমান 432 ঘন সেমি। এটা দেওয়া রয়েছে এখানে আমাকে, যে সমকোণী চৌপলের আয়তনটা কত দেওয়া রয়েছে, 432 ঘন সেমি। তাহলে যদি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি দেওয়া থাকে তাহলে একে কি করতে বলছে, দুটি সমান আয়তন বিশিষ্ট। তাহলে দুটি সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকের প্রতিটির আয়তন সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকের প্রতিটির আয়তন কত হবে, প্রতিটির আয়তন হবে 432/2 ঘন সেমি। তাহলে যদি 432কে 2 দিয়ে ভাগ করি, দেখো এখানে কত আসে, 216 ঘন সেমি। তাহলে এই যে 216 ঘন সেমি আসছে, এটা কি হলো, প্রতিটি ঘনকের আয়তনটা আমরা পেয়ে গেলাম 216 ঘন সেমি। এরপর 216 ঘন সেমি থেকে আমরা কি জানি যে একটি ঘনকের আয়তনের সূত্র হয় a কিউব, মানে তার যে বাহু বা তার যে একটি ধার তার হোল কিউব হয়। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি, ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে যদি a সেমি হয় তাহলে তার আয়তন কত হবে, অতএব আয়তন সমান কি বলতে পারবো, আয়তনের সূত্র আমরা জানি a কিউব হয়। তাহলে a কিউব ঘন সেমি। এবার দেখো এই যে a কিউব হয়েছে, এই a কিউবের মানটাই তো এখানে দেওয়া রয়েছে 216। তাহলে এবার লিখতে পারবো কি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে a কিউব সমান 216। অতএব শর্তানুসারে a কিউব সমান 216। তো এখান থেকে এর মানটা পেয়ে যাব, বা a সমান এটাতে কি আসবে, কিউব রুট অফ 216। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, এর মান বার করে নিতে পারবো। এখান থেকে কিভাবে এর মান বার করা যায়, এটা 3 হলে এই 216কে আমাকে তিনটে একই রকম সংখ্যা, যেমন আমরা বর্গমূল করতাম, এটা হচ্ছে ঘনমূল। তাহলে এখানে লেখা হয় 6 × 6 করলে হয় 36, ইন্টু আবার 6 করলে হয় 216। তাহলে এখান থেকে কী বেরোলো, এর ভ্যালু আসছে কত এখান থেকে, বা a সমান 6। তাহলে এই হলো তার ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য। অতএব এখান থেকে বলতে পারবো, অতএব প্রতিটি ঘনকের, এখানে বলেছে যেহেতু আমার প্রত্যেকটি ঘনক বলেছে, তো প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য
সেই যে দুটো ঘনক তৈরি করা হচ্ছে সেই দুটো ঘনকেরই প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি, এটা লিখতে পারবো। তাহলে এখানে দেখো ধরি প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য, ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য বা ঘনকটির প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য এখান থেকে করতে পারবো। এরপর দেখো 10-এর দাগের অঙ্ক বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসেব করে লিখি। দেখো তার প্রত্যেকটি বাহুকে কি করা হচ্ছে, কমিয়ে দেওয়া আছে, 50% কমানো হচ্ছে। তাহলে যদি আমি প্রথম ঘনকটাকে যদি ধরি তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে সেখান থেকে 50% কমাবো, কমানোর পর তার যে বাহুর দৈর্ঘ্য আসবে তার আবার কি ঘনফল নির্ণয় করব। সেই ঘনফল দুটোর প্রথমটির মূল ঘনকটার ঘনফল এবং পরিবর্তিত ঘনকের ঘনফল নির্ণয় করে তাদের অনুপাতটা এখানে নির্ণয় করতে বলেছে। অঙ্কটা তুলে নিই। তাহলে দেখো এখানে ধরে নিচ্ছি, ধরি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, এ একক। ধরি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে যদি এ একক তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে তার আয়তন বার করতে পারবো। অতএব মূল ঘনকের আয়তন সমান কত আসবে, আয়তন সমান বলতে পারবো এখানে আয়তন সমান হয়ে যায় কি, যদি তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে তার আয়তন হবে এ কিউ ঘন একক। তাহলে এটা কিসের আসলো, যে মূল ঘনক যেটা আমরা ধরেছিলাম সেই মূল ঘনকের যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক এবং তার আয়তন হচ্ছে এ কিউব ঘন একক। এরপর এই যে মূল ঘনকটা রয়েছে এখান থেকে পরিবর্তিত আবার একটা ঘনক তৈরি করা হচ্ছে যার কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য ওই মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য থেকে এখান থেকে 50% কী করা হচ্ছে, কমিয়ে দেওয়া আছে তার দৈর্ঘ্যটাকে। তাহলে 50% কমানো হলে কি হবে, তাহলে বাহুর দৈর্ঘ্য এখান থেকে লিখতে পারবো যে বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে, এই যে 50% কমানো হলে মানে অর্ধেক কমিয়ে দেওয়া হচ্ছে 100%, আর সেখান থেকে 50% মানে অর্ধেক কমিয়ে দেওয়া আছে, মানে যদি তার বাহুর দৈর্ঘ্য এ হয় সেখান থেকে করা হবে কত, a/2। সেটাকে আমরা ক্যালকুলেশন করে করব। এখানে 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে, এখানে বাহুর দৈর্ঘ্য হবে এ হচ্ছে তার আগে ছিল, সেখান থেকে কি করা হচ্ছে 50% কমানো হচ্ছে। আবার আমরা যদি 50%-এর মানে করি যে 50% মানে a × 50/100, এটা হচ্ছে 50%, আর এটা কমানো হচ্ছে কোথা থেকে, প্রথমে ছিল তার a, তাহলে a - a × 50/100 এটা একক, এটা লিখতে পারবো। কি করলাম যে আমার 50, এই যে এখানে যেটা লেখা হয়েছে এটা হচ্ছে 50%, মানে এর 50%, আর সেটা কমানো হচ্ছে যে মূল ঘনকের যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল সেখান থেকে কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এখান থেকে দেখো কি আসছে, a - এটা করলে 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে 2 মানে a/2, এটা একক সমান এখান থেকে লিখতে পারবো a/2 একক। এটা কি আসলো, যে পরিবর্তিত যে ঘনকটা সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য পেলাম, এটা যে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। অতএব এখান থেকে বলতে পারবো অতএব পরিবর্তিত ঘনকের, এখান থেকে বলতে পারবো অতএব পরিবর্তিত ঘনকের আয়তন সমান a/2 হোল কিউব ঘন একক। তাহলে দেখো এখান থেকে বলতে পারছি কি, এটা হিসেবে a³/8 ঘন একক। এটা পরিবর্তিত যে ঘনকটা তার আয়তনটা আমরা পেয়ে গেলাম, আর মূল ঘনকের তো আয়তন আমরা প্রথমেই বার করে নিয়েছি এ একক। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত। এবার এদের কি করব, আয়তনটা অনুপাতটা বার করব। অতএব মূল ঘনকের
আয়তন ইজ টু পরিবর্তিত ঘনকের আয়তন সমান কি হবে? মূল ঘনকের আয়তন আমরা কত পেয়েছিলাম? প্রথমে এ কিউব পেয়েছিলাম, এটা সমান এ কিউব ইজ টু পরিবর্তিত ঘনকে কত পেয়েছি? এ কিউব বাই 8। তাহলে দেখো এখান থেকে বলতে পারবো কত আসবে, এটা এ কিউব আর এ কিউব বাই 8। তাহলে এখানে দেখো এই এ কিউব আর এ কিউবটা দুটো থেকে বাদ চলে যাচ্ছে, এ কিউব আর এ কিউব এই দুটো থেকে কী হবে? বাদ চলে যাবে। তাহলে এখান থেকে বলতে পারবো 1:1/8। এবার এই যে 1:1/8, এখানে 8 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে এটা কত আসবে? 8:1 হয়ে যাবে। এটাকে লেখা যায় 8:1। তো অতএব এবার আমাদের যে উত্তরটা লিখতে হবে সেটা হচ্ছে কি বলেছে, চেয়েছে আমাদেরকে যে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত সমান 8:1। এটাই অ্যান্সার এখানে। এরপর দেখো 11-এর অঙ্ক। 11-এ কী বলেছে? একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে দেওয়া রয়েছে কত? 3:2:1। তার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাতগুলো দেওয়া রয়েছে 3:2:1। উহার আয়তন বলেছে কত? 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তাহলে দেখো এই যে 3:2:1, এখান থেকে আমরা কি পাবো? তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা পেয়ে যাব, মানে একটা 3x, একটা 2x আর একটা x। তো সেখান থেকে তার আয়তন আমরা জানি, আয়তনের সূত্র হয় কি? সমকোণী চৌপলের দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সেখান থেকে এক্সের মান পেয়ে যাব। তারপরে সেইটা থেকে এক্সের মান পেয়ে যাওয়ার পর তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ভ্যালু যখন পেয়ে যাচ্ছি, সেখান থেকে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। সেটা লাগিয়ে নিলে আমরা তার সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো দেখে নেওয়া যাক অঙ্কটা। দেখো তাহলে এখানে ধরি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, ধরি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে উচ্চতা যথাক্রমে এখানে দেওয়া রয়েছে যে অনুপাতটা 3x, 2x এবং x। এখানে কি ধরবো? সেমি। এটা ধরে নিলাম প্রত্যেকটা। তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ধরে নিয়েছি কত, একটা 3x, একটা 2x আর একটা x সেমি। তাহলে যদি এটা হয়, অতএব বাক্সটির আয়তন, অতএব বাক্সের আয়তন সমান কত পাবো এখান থেকে? বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে 3x × 2x × x ঘন সেমি। এই যে 3x × 2x × x ঘন সেমি, এটাই দেওয়া রয়েছে কত? এর এখানে 384 ঘন সেমি তার বাক্সটির আয়তন দেওয়া রয়েছে। তো অতএব এখান থেকে বলতে পারবো, অতএব শর্তানুসারে 3x × 2x × x সমান কত দেওয়া রয়েছে? 384 ঘন সেমি। এটা দেওয়া রয়েছে এখানে। তো এখান থেকে দেখো লিখতে পারবো 3 2 কত আসছে? এখানে 6, এক্সের হয়ে যাবে এক্সের কিউব সমান 384। এটা পেয়ে যাচ্ছি এক্সের কিউব এটা। তো এখান থেকে পাচ্ছি দেখো এক্স কিউব সমান 384/6। এটা 6 দিয়ে যদি ভাগ করি কত আসছে? দেখো 6 6 36 আর 38 2 24, 4 6 24 মানে কত আসছে? এক্স কিউব সমান 64। তাহলে এক্স কিউব সমান যদি 64 আসে, তাহলে এক্স সমান কত পাবো? 64-এর ঘনফল নির্ণয় করতে হবে। ঘনফল নির্ণয় করতে গেলে
মানে ঘনমূল নির্ণয় করতে হবে। বর্গমূল যেমন নির্ণয় করি আমরা এখান থেকে, সেটা করলে এখানে কী আসে দেখো, এটাকে 64কে আমরা লিখতে পারবো 4 × 4 × 4, তাহলে এখান থেকে আসছে 4, বা x সমান কত পেলাম, 4 পেয়ে গেলাম। এই যে x সমান 4 পেলাম, এই x সমান 4কে দিয়ে আমরা কি করতে পারবো দেখো, এর দৈর্ঘ্য 3 × 4, প্রস্থ 2 × 4, উচ্চতা 4, এগুলো বার করে নিতে পারবো। কিন্তু আমরা এখানে আর ভ্যালুটা বসাচ্ছি না, আগে আমরা তার কি বার করে নেবো, তার সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে, সেটা আগে বার করে নিচ্ছি, তারপরে এক্সের ভ্যালুটা বসিয়ে নেব। অতএব এখান থেকে লিখতে পারি, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, 2 × দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য। তাহলে সেই রকমভাবে যদি লিখি দেখো, 2 × দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দেখো দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে 3x আর প্রস্থ 2x, মানে 3x × 2x, এটা প্লাস তারপরে আবার কি আসবে 2x × x, এটা প্লাস x × 3x, এটা কি আসবে, এটা বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এখান থেকে আমরা কি করতে পারবো দেখো, এখান থেকে পেয়ে যাচ্ছি যে 2 × প্রথমটার ক্ষেত্রে কত আসবে, 3 × 2 = 6, 6x², তারপরে আসছে 2x², তারপরে আসছে 3x², এটা বর্গ সেমি। তো এরপর এই যে 6x² 2x² প্লাস 3x², এগুলোকে আমরা যোগ করে নিতে পারবো। এগুলোকে যদি যোগ করি দেখো, এখানে পেয়ে যাচ্ছি 6, 3, 9, আর এখানে 2, 11, 11-এর সাথে 2 গুণ করলে তাহলে আসবে 22x² বর্গ সেমি। এরপর এখানে কি করব, এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখানে এক্সের ভ্যালু বসালে কত আসবে, 22 × 4² বর্গ সেমি। আমরা যদি এর আগেও এক্সের ভ্যালুটা বসিয়ে দিতাম তখনও হতো, কিন্তু তাতে আমাদের যে সমাধান করার সময় গুণগুলো করতে বড় বড় সংখ্যা আসবে, তার থেকে এখানে বসিয়ে দেওয়াটা অনেক সহজে হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, এই 4² করলে এখানে আসবে 16, মানে 22 × 16 বর্গ সেমি। এরপর এখান থেকে এর ভ্যালুটা আমরা নির্ণয় করে নিতে পারবো, এটা গুণ করলে। তাহলে সমান কত আসছে, 352 বর্গ সেমি। এটাই বার করতে বলেছিল যে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, এটা এখানে অ্যান্সার, বোঝা গেল। এরপরে দেখো এখানে 12 অঙ্ক, 12টা বলেছে একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার হলে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা, মানে 3 কিগ্রা 750 গ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসেব করে লিখি। দেখো এখান থেকে আমরা তার চায়ের ওজনটা পেয়ে যাব, যে চা ভর্তি বাক্সটির ওজন থেকে শুধু খালি অবস্থায় বাক্সটির ওজনকে যদি আমরা বাদ দিয়ে দিই, সেখান থেকে কি পাবো, শুধু চায়ের ওজনটা পেয়ে যাব। আবার এখান থেকে এই যে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, সেখান থেকে কি পাবো, তার আয়তনটাও পেয়ে যাব। সেইখান থেকে যে আয়তনটা পাবো তার সাপেক্ষে আমরা এই 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা নির্ণয় করতে পারবো। দেখো তাহলে অঙ্কটা এখানে, দেখো এখানে অঙ্কটা তুলে নিয়েছি, 12 দাগের অঙ্কটা। একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেওয়া রয়েছে। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, দৈর্ঘ্য সমান কত দেওয়া রয়েছে, বাক্সটির দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এখানে দেখো বাক্সটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7.5 ডেসিমিটার, এটা দেওয়া রয়েছে 7.5 ডেসিমিটার। বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য যেটা, সেটাই এটাই, যে বাক্সটির দৈর্ঘ্য 7.5 ডেসিমিটার। এর প্রস্থ কত, এখানে প্রস্থটাও দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে 6 ডেসিমিটার। আর কি দেওয়া রয়েছে, উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা হচ্ছে এখানে উচ্চতা দেওয়া রয়েছে 5.4 ডেসিমিটার, 5.4 ডেসিমিটার। তাহলে তিনটে জিনিস এখানে দেওয়া রয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেওয়া থাকে, সেখান থেকে এবার এর কি বার করতে পারবো, আয়তনটা বার করে নিতে পারবো। অতএব বাক্সটির আয়তন সমান কি হবে, এখানে দেখো
তাহলে বাক্সটার আয়তন সমান কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত যদি উচ্চতা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 7.5 এটা ইন্টু 6 ইন্টু 5.4 এটা কী হবে ঘন ডেসিমিটার। এটা এটা কী আসলো তার বাক্সটির আয়তনটা। এই যে বাক্সটার আয়তন এসেছে এটাকে এবারে গুণ করলে আমরা কি পাবো, এর আয়তনের ভ্যালুটা পেয়ে যাব। দেখো তাহলে এটা গুণ করলে কত ভ্যালু আসছে, এটার মান বার করলে দেখো কত আসছে। এটাকে যদি আমরা করি এভাবে লিখতে পারবো যে 75 ইন্টু 6 ইন্টু 54, এর দশমিকটা তুললে নিচে একটা 10 আসবে, এর দশমিক তুললে নিচে একটা 10, মানে আমি 100 একসাথে লিখলাম। এটা ঘন ডেসিমিটার। তো এরপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 25 দিয়ে কাটলে 25 3 75, 25 4 100, একে আবার 2 দিয়ে 2 3 6, আর এটাকে 2 দিয়ে কাটলে এটা 27, মানে আলটিমেট আমার এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 9 ইন্টু 27 ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার এখান থেকে পেয়ে যাচ্ছি কত, এটা 243 ঘন ডেসিমিটার। এটা কি আসলো, এটা আসলো সেই যে বাক্সটা যেটা রয়েছে সেই বাক্সটার আয়তনটা পেয়ে গেলাম। এবার এই যে ঘন ডেসিমিটার 243 ঘন ডেসিমিটারটা পেয়েছি, এই 243 ঘন ডেসিমিটারের ভেতরেই যে চাটা থাকবে সেটাই হচ্ছে চায়ের, যে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন দিয়ে সেখান থেকে আমাদেরকে বার করতে বলেছে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। তাহলে ঐকিক নিয়ম লাগিয়ে দেবো যে 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এত, 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে দিলে, দেখো আগে এখান থেকে বার করে নিই যে চা ভর্তি বাক্সের ওজন কত দেওয়া রয়েছে আর খালি বাক্সের ওজন কত দেওয়া রয়েছে। দেখো এখানে দেওয়া রয়েছে চা ভর্তি বাক্সটির ওজন, চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া রয়েছে এখানে, চা ভর্তি বাক্সটির ওজন দেওয়া রয়েছে 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারবো 52 কিগ্রা 350 গ্রাম মানে 52.350, এখান থেকে লিখতে পারবো। দেখো দশমিক যেহেতু বসিয়ে দিয়েছি গ্রামটাকে কিগ্রা, তাহলে এখান থেকে একেবারে লিখতে পারবো কিগ্রা। কেন করছি এটা, কারণ আমাদেরকে বিয়োগটা করতে হবে। এটা তো বাক্সটার ওজন এতে রয়েছে, আর পরেরটাতে আবার শুধু খালি বাক্সটা রয়েছে, বিয়োগ করে শুধু চায়ের ওজনটা বার করতে হবে। আরেকটা কি রয়েছে, খালি বাক্সটির ওজন। খালি বাক্সটার ওজন দেখো এখানে দেওয়া রয়েছে কত, খালি বাক্সের ওজন দেওয়া রয়েছে 3.75 কিগ্রা, 3.75 কিগ্রা এটা। তো এখান থেকে আমি বলতে পারবো যে চায়ের ওজনটা বার করে নিতে পারবো। অতএব চায়ের ওজন সমান কত হবে, দেখো এটা বিয়োগ করলেই এর চায়ের ওজনটা আমরা পেয়ে যাবো। এখান থেকে এটা বিয়োগ করলে যদি চায়ের ওজনটা পেয়ে যায়, দেখো এখান থেকে বিয়োগ করেই দিচ্ছি, তো এখানে 0 এসে যাচ্ছে, এখানে 550, 7-এর পর থেকে এটা 3 মানে 13, মানে 7 6 13, এখানে দশমিক, আর এখানে 4, 4-এর পর এটাতে আসবে 8, আর 1 5, মানে 48.60 বা 48.6 কিগ্রা। এটা হলো খালি যে শুধুমাত্র চায়ের ওজনটা পেয়ে গেলাম। এবার এই যে 48 কিগ্রা 600 গ্রাম বা 48 কিগ্রা 60 গ্রাম যেটা খুশি এখানে করতে পারো, মানে এখানে এই যে দশমিকটা যেটা 750 আমরা শেষেরটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে ধরো 48.6 কিগ্রা ধরছি, আমরা একসাথে ধরে নিচ্ছি 48.6। এই যে 48 শেষের দুটো শূন্যকে আর নিচ্ছি না, 48.6 কিগ্রা যে ওজনটা পেলাম, 48.6 কিগ্রা ওজনটা পেলাম, সেটা কত ঘন ডেসিমিটারের জন্য, 243 ঘন ডেসিমিটারের জন্য। তাহলে অতএব লিখতে পারবো, অতএব এখান থেকে লিখতে পারছি, অতএব 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান কত, 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান 48.6 কিগ্রা। এটা হলো কত, 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন। তো এখান থেকে এটা 243 ঘন ডেসিমিটার যদি চায়ের ওজন হয়, এখান থেকে আমাকে বার করতে বলেছে, দেখো কোশ্চেনটাতে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন এটা সমান কত আসবে, তাহলে 48.6 বাই 243 কিগ্রা। এটা
কারণ ওইটা দিয়ে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব। তো এখান থেকে দেখো আবার লিখতে পারি 48.6, এই দশমিকটাকে যদি তুলে দিই তাহলে এখানে এসে আবার কত 243 × 10। এরপরে দেখো আবার এই যে 243 দিয়ে 486কে ভাগ চলে যাচ্ছে, কত যাচ্ছে 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এইটা × 2 করে দিলে এটা পেয়ে যাচ্ছে, তার মানে 2/10 মানে বলতে পারবো 0.2 কিগ্রা। তো 0.2 কিগ্রা মানে আবার কি জানি আমরা 0.2 কিগ্রা মানে 200 গ্রাম এটাও। তাহলে এটাই হলো আমার কি 1 ঘন ডেসিমিটার। চায়ের ওজনটা আমাকে বার করতে বলেছিল, এটা পেয়ে গেলাম অ্যান্সার 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন। এরপর দেখো 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেনও অনেকটাই 12 দাগের কোশ্চেনের মতনই। বলছি একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য দেওয়া রয়েছে x সেমি, বেধ দেওয়া রয়েছে 1 মিলিমিটার। তার দৈর্ঘ্য যদি x সেমি হয়, দেখো এটা বর্গাকার রয়েছে, তো বর্গাকার থাকলে তার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সেম, মানে আমরা তার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই পেয়ে গেলাম, আর উচ্চতাটা হচ্ছে 1 মিলিমিটার। তো এটাকে আমরা কি করব, সেন্টিমিটারে চেঞ্জ করে নেবো, পরিবর্তন করে আমরা তার আয়তনটা পেয়ে যাচ্ছি। এই যে আয়তনটা যেটা সেটা হচ্ছে প্লেটটির ওজন, এটাও দেওয়া রয়েছে। তাহলে এত ঘন ডেসিমিটার, এত ঘন সেন্টিমিটারের আয়তন হচ্ছে, এটা যদি হয় এত গ্রাম, তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন এখানে আমার দেওয়া রয়েছে, সেখান থেকে আমি এক্সের মানটা পেয়ে যাব। দেখো অঙ্কটা তুলে নিচ্ছি, পুরো প্রায় কিছুটাই ওই যে আগের যে অঙ্কটা করালাম 12 অঙ্কটার মতনই এটাও, এখানের অঙ্কটাও 13 অঙ্ক। দেখো এখানে তাহলে ধরেই নিচ্ছি যে প্লেটটির ভূমির ক্ষেত্রফল, কারণ আমার যেহেতু দেওয়া রয়েছে সেখান থেকে আমি বার করে নিচ্ছি কি প্লেটটির ভূমির ক্ষেত্রফল। তাহলে এখান থেকে লিখতে পারবো যে বা পিতলের প্লেটটির ভূমির ক্ষেত্রফলটা, যেটা ভূমির ক্ষেত্রফল সমান কত x² বর্গ সেমি। কারণ তার কি দেওয়া রয়েছে, তার দৈর্ঘ্যটা দেওয়া ছিল, আর এটা কি রকম ছিল তার ভূমিটা বর্গক্ষেত্র ছিল, তাই সেখান থেকে আমরা কি পাচ্ছি, তার ক্ষেত্রফলটাকে x গুণিত x আকারে x² বর্গ সেমি করে নিতে পারলাম। এরপর এখানে তার বেধ যেটা বলেছে, বেধটা কত বলেছে এখানে দেখো, এখানে তার বেধ বলেছে বেধ সমান 1 মিলিমিটার। এই যে 1 মিলিমিটার বললাম, এটাকে কি করতে হবে, আমাকে সবগুলোকে একই এককে নিয়ে আসতে হবে। তাহলে 1 মিলিমিটার সমান আমি কত লিখতে পারবো এখানে, 1 মিলিমিটার সমান 1/10 মানে 0.1 সেন্টিমিটার। তাহলে দেখো আমার এটাও সেন্টিমিটার, আর এক্সগুলো তো সেন্টিমিটারে দেওয়া ছিল, সেখান থেকে পেয়ে যাব। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো, অতএব পিতলের প্লেটটির আয়তন, পিতলের প্লেটটির আয়তন সমান কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দেখো আমার তার মানে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, আর এখানে উচ্চতাও রয়েছে, তাহলে আয়তন সমান x² × 0.1 ঘন সেন্টিমিটার, ঘন সেমি। এবার এখান থেকে লিখতে পারি এটাকে কি, দেখো x² / 0.1 মানে 1/10, এটা ঘন সেমি। তাহলে এটা কি পেলাম, তার আয়তনটা পেয়ে গেলাম। এই যে আয়তনটা পেলাম, এই আয়তনটা এখানে দেখো একটা এবার দেওয়া রয়েছে 13 দাগের কোশ্চেনটাতে, যে 1 ঘন ডেসিমি পিতলের ওজন দেওয়া রয়েছে 8.4 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি যদি পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে এত ঘন ডেসিমি পিতলের ওজন আমি পেয়ে যাব। আর সেই ওজনটাই দেখো দেওয়া রয়েছে ওখানে 4725 দেওয়া রয়েছে, দুটোকে সমান করে নেবো, সমান করলে আমরা তার মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এবার লিখতে পাচ্ছি যে 1 ঘন সেমি পিতলের ওজন, 1 ঘন সেমি পিতলের ওজন দেওয়াই রয়েছে, এটা পিতলের ওজন 8.4 গ্রাম। এটা হচ্ছে 1 ঘন সেমি পিতলের ওজন। তাই 1 ঘন সেমি যদি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, অতএব আমার এই এত ঘন সেমি পিতলের ওজনটা বার করে নেব, x² / 10 ঘন সেমি পিতলের, এত ঘন সেমি পিতলের ওজন সমান কত হবে, এই যে 8.4 এর সাথে কি হিসেবে গুণ হয়ে যাবে, 8.4 × x² / 10 গ্রাম। তো এখান থেকে দেখো লিখতে পারবো যে এর যে দশমিকটাকে যদি তুলে নিই, তাহলে তুলে নিলে কি আসবে, 84 x² / 10 × 10 গ্রাম। এটা
এই যে ভ্যালুটা আসলো এটাই দেখো, এটা হচ্ছে আমার কি সেই পিতলের ওজনটা পেয়ে গেলাম। এই যে পিতলের ওজনটা পেলাম এত গ্রাম, এখানে দেখো এক্স যুক্ত রয়েছে, কিন্তু আমার যে বইয়েতে দেওয়া রয়েছে 4725, এটা তো তার পিতলের প্লেটটির ওজন দেওয়া রয়েছে। তাহলে ওখান থেকে ওই দুটোকে যদি আমি সমান করে দিই, সমান করে দিলে এক্সের মানটা পেয়ে যাব। তাহলে অতএব এখান থেকে বলতে পারবো, এখান থেকে বলতে পারি যে শর্তানুসারে, অতএব শর্তানুসারে কি পাচ্ছি এখানে 84x²/10 × 10, এটা সমান কত, ওখানে দেখো দেওয়াই রয়েছে 4725, এটা দেওয়া রয়েছে। তো এখান থেকে দেখো পাচ্ছি কি, বা x² সমান 4725, এটা ইন্টু 10 × 10/84, এটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এবার এটাকে কাটাকাটি করব, দেখো কি আসছে। দেখো এখানে যদি আমি কি করছি 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে এটা কত আসবে 42, আর 2 দিয়ে এটা কাটলে 5, আবার একে 2 দিয়ে কাটলে এখানে 5, আর এখানে আসবে কত 21, এটা 21 আসছে। এবার 21 দেখো এখানে কত আসছে 5 2 7, 7 7 14, 14 4 18, এখানে এটাকে কত দিয়ে যাচ্ছে, এটাকে আমার যে 3 দিয়ে কাটা যাচ্ছে, কিন্তু দেখবো যে 21 দিয়ে এটা যাচ্ছে কিনা। দেখো 4725, একে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে 21 2 দিয়ে হবে 42, আর এখান থেকে এসে আছে 5 52, আবার সেই 2 দিয়ে যদি করি এখানে 21 দিয়ে, দেখো কি আসছে এখানে। এখানে দেখো যদি এটাকে 21 দিয়ে কাটি, 21 দিয়ে কাটলে কত আসছে এটাতে 225 আসছে 21 দিয়ে। তাহলে এখানে কি ভ্যালু পেলাম 225, এটা ইন্টু 5 × 5, এটা কার ভ্যালু পেলাম, এটা পেলাম x² ভ্যালু। তো এই x² আমাকে এখান থেকে বার করতে হবে কত এক্সের ভ্যালু, তাহলে x সমান √225 × 5 × 5। এবার এই যে 225, এটা আমরা জানি কি কত হয়, 15² হয় 225। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারবো, যে 225টা এটা কত ভ্যালু দেবে 15 ভ্যালু দেবে, আর 5 × 5টা আমার 5 আসবে, তাহলে 15 × 5, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছে, বা x সমান এখান থেকে পেয়ে গেলাম 75। এক্সের মানটাই বার করতে বলেছে, এখানে বলেছিল তোমাকে কোশ্চেনে, দেখো বলেছে এক্সের মান কত হবে নির্ণয় করে, তাহলে এক্সের মান যেহেতু নির্ণয় করতে বলেছে আর লিখছি না, এখানে এক্সের মান সমান 75, বোঝা গেল। এরপর দেখো 14 বলছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30 মিটার সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। তার দুপাশে এরকম 30 মিটারের করে সমান গভীর করা হচ্ছে আর সমান আয়তঘনকার। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার হয়, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, আর 30টা হচ্ছে তার কি গভীরতা মানে উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এবং 8 মিটার হয়, দেখো দৈর্ঘ্য আর প্রস্থ এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে আমি তার দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সব পেয়ে যাচ্ছি। এবং রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসেব করে লিখি। দেখো এখান থেকে তার আয়তনটা পেয়ে যাব, আয়তন পেয়ে গেলে তার 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তার যে কতটা মাটির পরিমাণ সেটা পেয়ে যাব। সেখান থেকে এই ঘনমিটার মাটি লাগছে, তাহলে কতগুলো গর্ত ভাগ করে দিলে আমরা পেয়ে যাব যে মোট গর্তের গভীরতা হিসেব করতে হবে যে কতটা আর বাড়াতে হবে। এখান থেকে যে রাস্তাটি তৈরি করতে এত ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা হিসেব করে দেখি। দেখো অঙ্কটা তুলে নিচ্ছি এখানে, দেখো এখানে তাহলে আমরা ধরি প্রতিটি গর্তের, এখানে যে গর্তগুলো বলেছে সেই গর্তগুলোর ক্ষেত্রে কি নির্ণয় করতে বলেছে, দেখো প্রতিটি গর্তের গভীরতা। ধরি প্রতিটি গর্তের গভীরতাটাকে ধরে নিচ্ছি এখানে, ধরি প্রতিটি গর্তের গভীরতা এখানে কত, ধরি প্রতিটি গর্তের গভীরতা এটা সমান x ধরে নিচ্ছি, x মিটার। তাহলে যদি x মিটার তার গভীরতাটাকে ধরে নিই, তার দেখো দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে দেওয়া রয়েছে, এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে, দেখো এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 মিটার, এবং তার প্রস্থও দেওয়া রয়েছে, এবং প্রস্থ কত দেওয়া রয়েছে, এখানে প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার, প্রস্থ দেওয়া রয়েছে 8 মিটার। দেখো তার যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা সবগুলোই পেয়ে গিয়েছি, তাহলে আয়তনটা বার করে নিতে পারবো। অতএব প্রতিটি গর্তের আয়তন
প্রতিটি গর্তের আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মানে 14 × 8 × x ঘন মিটার। তাহলে এই যে এটা আসলো, এটা দৈর্ঘ্য, তার আয়তনটা, এটাকে গুণ করলে পেয়ে যাব দেখো 112 x ঘন মিটার। এবার দেখো এটা তো তার কটার হলো, এটা হচ্ছে একটার আয়তন। এরকম সে কতগুলো গর্ত খোঁড়া হয়েছে, সেখানে 30টা সমান দৈর্ঘ্যের গর্ত। তাহলে অতএব এখান থেকে আবার লিখতে পারবো, অতএব 30টি গর্তের আয়তন, 30টি গর্তের আয়তন সমান কী হবে, 30 × 112 x ঘন মিটার। এটা হচ্ছে 30টি গর্তের আয়তন, এটা ঘন মিটার। এবার এই যে আয়তনটা যেটা হলো, এই আয়তনটারই তো মাটিটা তাকে তুলে রাখতে হচ্ছে, সেই মাটিটার পরিমাণই তো 2520 ঘন মিটার, মানে যতটা পরিমাণ গর্ত করবে তার যে মাটিটা আসবে সেই মাটিটাই হচ্ছে 2520। তার মানে আমি বলতে পারবো এই যে আয়তনের যে মাটিটা, মানে একটার জন্য এতটা পরিমাণ সে মাটি পাচ্ছে, 30টার জন্য এতটা পরিমাণ মাটি পাবে, এই মাটিটারই পরিমাণ দেখো ওখানে দেওয়া রয়েছে 2520 ঘন মিটার। তাহলে এখান থেকে বলতে পারবো এইটা ইকুয়ালস টু 2520, দিলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। অতএব এখান থেকে বলতে পারছি, অতএব শর্তানুসারে এটা থেকে কি পাবো, 30 × 112 × x, এটা সমান 2520 এটা। এরপর এখান থেকে বলতে পারবো বা দিয়ে এক্সের মান বার করে নিতে পারবো। তাহলে দেখো কি পাচ্ছি এখানে, বা x সমান 2520/30 × 112। দেখো এখানে একটা 0 0 কেটে দিলাম, এটা যদি কেটে দিই এখানে আশা করছি এটা 5 2 7 8 9, দেখো 3 দিয়ে এটা কাটা যাবে, 3 8 24 25 1 12, 3 4 12, 84। এবার এটাকে আবার নিচে লিখছি, যেহেতু ওপরে বেশি হয়ে যাচ্ছে তাই এটাকে নিচে লিখলে দেখো কী আসবে, 84/112, এটা কি আসছে, বা এক্সের মান। এবার এই যে এক্সের মানটা যেটা আসছে এখান থেকে আমরা কি পাবো, তার এটাকে ক্যালকুলেশন যদি করি দেখো কী পাবো এখানে, দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে যদি আবার এটাকে আমি কত দিয়ে কাটি, 4 দিয়ে যদি কাটি, 4 2 8 আর 1, আর এখানেও কাটলে এটাতে আসবে কত, 28। আবার এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 7 দিয়ে, দেখো 7 3 21, 4 7 28। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বা x সমান 3/4। তাহলে এই যে 3/4, এটা তাহলে কী হলো, তার গভীরতার পরিমাণ আমরা কত পেলাম, 3/4 মিটার। তাহলে বলতে পারবো অতএব গর্তটির বা অতএব প্রতিটি গর্তের গভীরতা সমান 3/4 মিটার। এই যে 3/4 মিটার, এটাকে আমরা কি করতে পারবো, যেহেতু ভগ্নাংশে রয়েছে তাই এটাকে সেন্টিমিটারও করে দিতে পারি। তাহলে 3/4 × মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে এইটা সেমি। তো এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি 4 25 100, 25 3 75, মানে 75 সেমি। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।